সুধা সদন সহ শেখ হাসিনা রেহানা পরিবারের ৮ ফ্ল্যাট প্লট জব্দ। সংশ্লিষ্ট ১২৪ অ্যাকাউন্টে থাকা ৬৩৫ কোটি টাকা অবরুদ্ধ। অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। যারা ২০০ কোটি টাকার বেশি পাচার করেছেন তারা চিহ্নিত। এবছরই কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বললেন অর্থ উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বাম সংগঠনের পদযাত্রায় পুলিশের বাধা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান। স্বাধীনতা দিবসের রাতে প্রথম দ্বিপাক্ষিক সফরে বেইজিং যাবেন ডক্টর ইউনূস। চীনের সাথে সম্পর্ক উন্নয়নকে ইতিবাচক বলছেন ৭৫% বাংলাদেশি। প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি সহ ৩ পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত। দেশজুড়ে ৫ দফা দাবিতে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। বহির্বিভাগ বন্ধ থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তি। এসে শুনলাম যে ডাক্তারদের নাকি আজকে রোগী দেখা বন্ধ, এজন্য ফিরে যাচ্ছে। তারা আন্দোলন করে করুক, কিন্তু আমাদেরকে তো সেবা দিবে। সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে, এগুলো কি ঠিক? শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজ করা ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাজেয়াপ্ত করা হয়েছে সুধা সদন সহ ৮টি ফ্ল্যাট ও বাড়ি। তালিকায় আছে ১,৮০,০০,০০০ টাকা দলিল মূল্যের রাজুকের ৬০ কাঠা প্লটও। ৬টি দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে সম্প্রতি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, এরই মধ্যে ২টি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয়েছে। দুদকের করা সেই অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শেখ হাসিনা, তার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। একই সঙ্গে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পরে দুদক জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং এবং ক্যামন দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে। ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পাওয়া গেছে বলেও জানানো হয়। ১২৪টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই ১২৪টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। অ্যাকাউন্টের অর্থের বাইরে রাজুকের ১,৮০,০০,০০০ টাকা মূল্যের ৬০ কাঠা প্লট পাওয়া গেছে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। এছাড়া ৮,৮৫,০০,০০০ টাকার ১০% জমি সহ ৮টি ফ্ল্যাট পাওয়া গেছে বলে জানায় দুদক। অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা ব্যাহত না হতে পারে সেজন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সে আবেদনও আমরা কিছুক্ষণ আগে জেনেছি, সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে এবং সেগুলো আদেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে। বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় মানব পাচারের ঘটনায় ১,১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসব প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাবেক এমপি, মন্ত্রীরা। ১২টি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
চলতি বছরের মধ্যে বিদেশে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন এজন্য নতুন অধ্যাদেশ করা হচ্ছে। পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বড় সম্পদ বলেই জানিয়েছেন নতুন বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। একে তিনি আল্লাহর আশীর্বাদ হিসেবেও মন্তব্য করেছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অর্থ পাচারের ক্ষেত্রে শীর্ষ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকাও করেছে এ সংক্রান্ত টাস্ক ফোর্স। এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ অবস্থায় পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার, করছে নতুন অধ্যাদেশ। অর্থ উপদেষ্টা জানিয়েছেন চলতি বছরে কয়েকশো কোটি টাকা ফেরত আনা যাবে। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসুক। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনারা নেক্সট মান্থে আরেকটু বেটার জানতে পারবেন। পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বড় সম্পদ মনে করেন বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা। এটা আমাদের জন্য আমরা মনে করি এটা আল্লাহর একটা বিরাট ব্লেসিং, কারণ যে জায়গায় টাকা গিয়েছে ওরা বেনিফিশিয়ারি। এগুলি আন্তর্জাতিক ল আছে, যেহেতু ওরা বেনিফিশিয়ারি ওরা সহজে ছাড়বে না। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনার সামনে ওনার নিজেরাই অফার করছেন সহযোগিতার। এটা সেই জন্য আমরা অত্যন্ত দ্রুত কাজ করছি, ইনশাল্লাহ আমরা সফল হব। দায়িত্ব নেয়ার প্রথম দিন অফিস করে তিনি বলেন অর্থনীতি খুবই ভঙ্গুর অবস্থায় আছে। অন্তর্বর্তী সরকার নামটি বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা। আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। সেটা আপনারা চিন্তা করেন। আমি তো রাজনীতিবিদ না, আমি যদি ইনভেস্টার হই, আমি যখন বলবো যে এটা ইন্টারিম, তখন আমি চিন্তা করবো এটা কি স্থায়িত্ব আছে, এর পলিসির কি ইয়ে আছে। ডক্টর আনিসুজ্জামান বলেন ভুয়া তথ্যের ভিত্তিতে এলডিসি উত্তরণের আবেদন করা হয়েছিল। এজন্য মুখ্য সচিবকে প্রধান করে উত্তরণ অগ্রগতি মূল্যায়ন কমিটি করা হয়েছে। পুনর্বিবেচনা করার জন্য কমিটি হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি প্রদান করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আর এই ঘটনায় পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছে। এদিকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড জনসম্মুখে নিশ্চিত সহ 4 দফা দাবিতে শাহবাগে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আসলে পদযাত্রাকে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে পদযাত্রাকারীরা। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে পুলিশ বাধা দিলে উত্তপ্ত হয় পরিস্থিতি। এই পরিস্থিতি চলে প্রায় 30 মিনিট ধরে। পুরো ঘটনায় পুলিশের অন্তত 8 জন আহত হয় বলে জানানো হয়। আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল, আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগও আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরা ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছে আমাদের দেখেন এগুলো কিন্তু কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে। এর আগে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নেয় রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। সরকারের দুর্বলতার কারণেই নারীদের জন্য দেশ অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা। এইখানে
মেইনলি একটা মেয়ে যখন রেপড হয় তখন কিন্তু একটা লাইক মেয়েটা বেশি শেমফুল হয় একটা রেপিস্টের থেকে। আমরা মেয়েরা তো করেও সেফ না, আমরা বাইরে কিভাবে সেফ থাকবো? এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা তো জুলাই অভ্যুত্থানের রাজপথে নামিনি আজকে দিনটা আসার জন্য। আমরা যাদেরকে আজকে যে চেয়ারে গুলো বসাইছি তাদের উচিত ছিল আজকে আমাদেরকে এখানে না আনা। আইন ব্যবস্থা নিচ্ছে না কোনোভাবে। আইনে যে আমরা যে এত ভালো ভালো লোক বসিয়ে রাখছি, এরা যে জনগণের টাকা খাইতেছে, কোনো তো লাভ হইতেছে না। এরা তো বেতনের উপরে বেতন পাইতেছে, কিন্তু কি আমার বোনরা যে আজকে এই ধর্ষণের কারণে যে হসপিটালে আছে মারা গিয়েছে, এদের তো কোনো বিচার পাইতেছি না আমরা। পৃথক ট্রাইব্যুনালে সকল ধর্ষণের বিচার করার সিদ্ধান্ত বাস্তবায়ন করার দাবি জানান শিক্ষার্থীরা। প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দিতে হবে এবং এটা আমাদের দাবি। একটা মেয়েকে ধর্ষণ করতে একটা দিনও সময় লাগে না, তাহলে সে কিভাবে বললো যে এটার বিচার 90 দিনে হবে? একটা মেয়েকে ধর্ষণ করতে জাস্ট কয়েকটা সময় লাগে, আর সেখানে 90 দিন কেন? আমরা বলতেছি আসিয়ার মতো ছোট ছোট মেয়েরা যদি এখন ধর্ষণ হয়, আমাদের নিরাপত্তা কোথায়? কালকে যে আমরা হব না তার তো কোনো গ্যারান্টি নেই। অবস্থান কর্মসূচি হলেও দুপুর 1টার পর হঠাৎ করেই শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় 30 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় সব যান চলাচল। শাহবাগে ঘোষণা করা হয় শিক্ষার্থীদের নিরাপদ বাংলাদেশের 4 দাবি। বাংলাদেশের 4 দাবি। আমাদের প্রথম দাবি, ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে, যাতে গোটা বাংলাদেশ একটা দৃষ্টান্ত পায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। প্রথম দ্বিপাক্ষিক সফরে 26 মার্চ রাতে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে সরকার পরিবর্তনে ঢাকা বেইজিং সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। কেবল অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক কোনো পরিবর্তনেও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলেই তিনি দাবি করেন। জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে চীন, তবে এজন্য সমন্বিত আন্তর্জাতিক তৎপরতার তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশে চীনের ভাবমূর্তি নিয়ে দেশব্যাপী জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। আয়োজক সেন্টার ফর অল্টারনেটিভ। ফলাফল বলছে, আগস্টের পট পরিবর্তনের পর চীনের সাথে সম্পর্ক ভালো হয়েছে বলে মনে করেন 75% বেশি মানুষ। আর এই সময়ে সম্পর্কের চরম অবনতি হয়েছে প্রতিবেশী ভারতের সাথে। আবার অর্থনৈতিক সহযোগিতার নামে চীনা ঋণের ফাঁদে পড়ার আশঙ্কাও করছেন বড় একটা অংশ। এই অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে আসে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকার প্রসঙ্গ। রাষ্ট্রদূত জানান, দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে সমাধান কঠিন। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান। চীন প্রয়োজনীয় সব করবে, এই ইস্যু কখনো বাদ দেবে না। কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গা সমস্যা সমাধান করা যাচ্ছে না। তবে মিয়ানমারের সমস্যা সমাধানে আমরা সব পক্ষের সাথে কথা বলছি, যাতে একটা রাজনৈতিক সমাধান হয়। এজন্য সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দরকার। এদিকে মার্চের শেষ সপ্তাহে দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। তবে তা নিয়ে মুখ না খুললেও ঢাকা বেইজিং সম্পর্ক অনন্য ও টেকসই বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। So whatever change taking place international or domestically in Bangladesh, our policy remain steadfast. আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যতই পরিবর্তন হোক না, বাংলাদেশ বিষয়ে চীনের নীতি একই থাকবে। আগেও সব সরকার প্রধান চীন সফর করেছেন। কোনো নির্দিষ্ট সরকারের সাথে চীনের সম্পর্ক না, দুদেশের জনগণের লাভ ও স্বার্থের উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও বাংলাদেশে চীনা বিনিয়োগ অব্যাহত আছে বলেও জানান ইয়াও ওয়েন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপির ইফতার অনুষ্ঠানে এমন মন্তব্য তিনি করেছেন। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি বলেও তিনি মন্তব্য করেন। আর এ সময় নাহিদ অভিযোগ করেন,
বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে, বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার বলেও জানান তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে না আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এমন হলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেছেন তিনি। আরও বলেন, সংস্কারের প্রয়োজন আছে। জনগণের চাহিদা অনুযায়ী বিএনপি দায়িত্ব পেলে তা বাস্তবায়ন করবে। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত তারা ক্ষমতা এলে কিভাবে বাজার ব্যবস্থা করবে, কিভাবে মানুষের সমস্যার সমাধান করবে, এসব নিয়ে আলোচনা করা। নির্বাচন সংস্কারের পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা নিয়েও ডিবেট হওয়া উচিত বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ। বাংলাদেশে এবছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে ১৪৪৬ হিজরি সনের ফিতরা নির্ধারণ করা হয়। গেল বছরের তুলনায় এবার ফিতরার হার কিছুটা কম। এই সভায় সিদ্ধান্ত হয়, ইসলামী শরিয়া মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ, পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করবেন। এবং এই সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিক। বৈঠকে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা আর সর্বোচ্চ ২,৯৭০ টাকা। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করছে শিক্ষার্থীরা এবং আমাদের সহকর্মী এম.এ. আজিজ সেখানেই আছেন। দেখে আসতে চাই কি আপডেট আছে আজিজের কাছে। আজিজ, মশাল মিছিল থেকে কি বার্তা দিতে চায় শিক্ষার্থীরা, আপনি একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের পাশাপাশি যুব ইউনিয়ন, এর পাশাপাশি তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা এখানে মশাল মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারের এখানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি শহীদ শাহবাগ থেকে টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় এবং এখানে তারা এখন সংক্ষিপ্ত সমাবেশ করবেন। সেখান থেকে তারা দাবি জানাচ্ছেন যে দেশে চলমান যে খুন, ধর্ষণ এবং ছিনতাইয়ের মতো যে ঘটনাগুলো ঘটছে এগুলোর জন্য তারা মূলত বর্তমান সরকারকে দায়ী করে বলছেন যে তাদের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি তার কাজে ব্যর্থ হয়েছেন বলে দাবি করছেন তারা, এবং অবিলম্বে এই সব ধর্ষণ এবং খুনের মতো ঘটনা বন্ধের পাশাপাশি দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা অব্যাহতি বা পদত্যাগ করার দাবি জানাচ্ছেন। ছাত্র ইউনিয়নের তারা বলছেন যে সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটে যায়, দায় সম্পূর্ণ সরকারের উপর পড়ে বলে তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে ঘটনাগুলো বিশেষ করে মাগুরা আসিয়ার ঘটনা তারা উল্লেখ করছেন। তারা বলছেন যে নৃশংস বা বিভৎস যে ঘটনাটি ঘটেছে একটি ছোট বাচ্চার সাথে সেটির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না এবং এর দায় নিয়েই এই সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তাকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এই ছাত্র ইউনিয়নের নেতারা। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ। আমরা দেখছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আজিজ। ধন্যবাদ জানাচ্ছি তাকে।
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করছে শিক্ষার্থীরা এবং আমাদের সহকর্মী এম এ আজিজ সেখানেই আছেন, দেখে আসতে চাই কি আপডেট আছে আজিজের কাছে। আজিজ, মশাল মিছিল থেকে কি বার্তা দিতে চায় শিক্ষার্থীরা, আপনি একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের পাশাপাশি যুব ইউনিয়ন, এর পাশাপাশি তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা এখানে মশাল মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারের এখানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি শহীদ শাহবাগ থেকে টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় এবং এখানে তারা এখন সংক্ষিপ্ত সমাবেশ করবেন। সেখান থেকে তারা দাবি জানাচ্ছেন যে দেশে চলমান যে খুন, ধর্ষণ এবং ছিনতাইয়ের মতো যে ঘটনাগুলো ঘটছে এগুলোর জন্য তারা মূলত বর্তমান সরকারকে দায়ী করে বলছেন যে তাদের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি তার কাজে ব্যর্থ হয়েছেন বলে দাবি করছেন তারা, এবং অবিলম্বে এই সব ধর্ষণ এবং খুনের মতো ঘটনা বন্ধের পাশাপাশি দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা অব্যাহতি বা পদত্যাগ করার দাবি জানাচ্ছেন। ছাত্র ইউনিয়নের তারা বলছেন যে সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটে যায়, দায় সম্পূর্ণ সরকারের উপর পড়ে বলে তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে ঘটনাগুলো বিশেষ করে মাগুরা আসিয়ার ঘটনা তারা উল্লেখ করছেন। তারা বলছেন যে নৃশংস বা বিভৎস যে ঘটনাটি ঘটেছে একটি ছোট বাচ্চার সাথে সেটির দায় এই সরকার কোনোভাবেই এড়াতে পারে না এবং এর দায় নিয়েই এই সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তাকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এই ছাত্র ইউনিয়নের নেতারা। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ। আমরা দেখছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আজিজ, ধন্যবাদ জানাচ্ছি তাকে। প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি সহ 3 পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। পদ্ধতি নির্ধারণের পর দলগুলোর সাথে ইসি সংলাপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ইসিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা তিনি জানিয়েছেন। তবে ভোটাধিকার প্রয়োগে প্রবাসীদের উৎসাহ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন প্রক্সি ভোট জাতীয় নির্বাচনে বিভিন্ন জটিলতার জন্ম দিতে পারে। দেশের নির্বাচন মানে উৎসবের নতুন মাত্রা, অথচ সে উৎসবে সামিল হতে পারে না প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি। পোস্টাল ব্যালট চালু থাকলেও তার প্রক্রিয়া জটিল, এ নিয়ে প্রতিবারই আক্ষেপ করেন প্রবাসীরা। আসছে জাতীয় নির্বাচনে নিজের মত প্রদানের সহজ সুযোগ চান তারা। বেশিরভাগ প্রবাসীরা চাই অন্তর্বর্তীকালীন এই সরকার যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন নির্বাচন আয়োজন করা হয়। প্রবাসীদের একটি স্পষ্ট অবস্থান হলো আমরা সংস্কার ছাড়া কোনো নির্বাচনকে স্বীকৃতি দিতে চাই না। নির্বাচন নিয়ে সাধারণ প্রবাসীদের ভিতরে একটি ধারণা বিরাজমান, সেটি হচ্ছে তারা সকলেই নির্বাচন চায় এবং সঠিক সময়ের মধ্যে তারা নির্বাচন চায়। প্রবাসীদের ভোটের ব্যাপারে সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় পোস্টাল ব্যালট সিস্টেমকে একটি অচল পদ্ধতি বলে মন্তব্য করেন তিনি। বলেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটের কথা ভাবছে কমিশন। মাত্র 433টি ভোট দেখেছে গত জাতীয় সংসদ নির্বাচনে, যেটা পোস্টাল ব্যালটের মাধ্যমে কাস্ট করা হয়েছে। আর প্রবাসী বাংলাদেশিরা কেউই ভোট দিতে পারেননি। কমিটি 3টি পদ্ধতি সাজেস্ট করেছে। সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি, আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট। মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। এতটুক ইমপিউরিটি নিয়েই আমরা এই পদ্ধতিটা কিন্তু সাজেস্ট করছি। তবে এই প্রক্রিয়া নিয়ে আশাবাদী হতে পারছেন না ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। এই পদ্ধতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও শঙ্কা তার। পরীক্ষামূলকভাবে ছোট ছোট করে চালু না করে যদি আমরা জেনারেল ইলেকশনে যদি একবারে দিতে চাই, বড় আকারেও না দিই, ছোট আকারেও দিই, তারপরে একটা প্রশ্ন থাকবে, পুরো নির্বাচনটাই গ্রহণযোগ্যতা তখন হারাবে। আমরা পোস্টাল ব্যালটটাকে কেন ইজি করি না? ইলেকশন কমিশন যেটা করতে পারে, এমবিসিকে ক্ষমতা দিতে পারে যে বিশেষ ক্ষেত্রে তাদের রিটার্নিং অফিসার নিয়োগ করতে পারে। যে টাইমে দেশে রেজাল্ট কাউন্ট হচ্ছে, রেজাল্ট ডিক্লেয়ার করছে, তখন তারা ঠিক ওই সময়টায়
ওইখানে কাউন্ট করে রেজাল্টটা ডিক্লেয়ার করতে পারে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন প্রক্সি ভোটার তার মূল্যবোধের প্রয়োগ কতটা করবেন সেই প্রশ্নও তোলেন ইসির এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ছেলে একটা রাজনীতি করে, বাবা আর এক রাজনীতি করে, সেই ক্ষেত্রে এটা তার কাছ থেকে আরেকজন নিয়ে সে ভোট দিবে কিনা এই বিষয়টা বিশাল চ্যালেঞ্জ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এমবিবিএস ও বিডিএস ছাড়া কাউকে ডাক্তার পদবি ব্যবহার করতে না দেওয়া সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউনে ইন্টার্ন চিকিৎসকরা এবং তাদের সাথে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। অনেকেই ব্যক্তিগত চেম্বার বন্ধ রেখেছেন। চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তার স্বজনরা। কাশিয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেলে এসেছেন ক্যান্সার আক্রান্ত এই বৃদ্ধ। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে ডাক্তার না দেখিয়েই ফিরতে হয়েছে তাকে। মেডিকেলের বহির্বিভাগে অপেক্ষা শত শত রোগীর। জরুরি সেবা না পেয়ে দুশ্চিন্তায় তারা পড়েছেন ভোগান্তিতেও। ইন্টার্নদের 5 দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকরাও। বন্ধ রেখেছেন ব্যক্তিগত চেম্বার। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকেও ফিরতে হচ্ছে রোগীদের। ক্যান্সার কালকে এসেছিলাম, তো কালকে রক্ত পরীক্ষা দিয়েছে, এক্স-রে, আল্ট্রাসাউন্ড এগুলো করার পর রিপোর্ট নিয়ে আজকে ডেকেছে। আমরা তো কালকে বলেনি যে এরকম ডাক্তার আসবে না বলে আজকে বসবে না। আমরা আসছি আত্রায় থেকে, এসে শুনলাম যে ডাক্তারদের নাকি আজকে রোগী দেখা বন্ধ, এজন্য ফিরে যাচ্ছে। কুমিল্লা মেডিকেলের সব গেট বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন ইন্টার্নরা। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার উপাধি ব্যবহার নয়, বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসন, চিকিৎসকদের বিসিএস এর বয়সসীমা 34 বছর পর্যন্ত করা সহ 5 দফা দাবিতে অটল তারা। পিছনে কাতার থেকে এখন চান স্বাস্থ্যমন্ত্রী হতে, আপনাদের পরিকল্পনা আমরা জানি। সুতরাং এই দেশের চিকিৎসক সমাজ কখনোই এটা মেনে নিতে দিবে না। আমাদের ডাক্তার গ্রাজুয়েট ডাক্তাররাই এখন কর্মস্থল খুঁজে পাচ্ছে না বা ওভার সুপার নিউমারি হয়ে আছে, ভবিষ্যতে আরো হয়ে যাবে। যৌক্তিক আন্দোলন বাদে কোনো দফা কোনো দাবি বর্তমান সরকার মানতে যাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে আন্দোলন করছি কমপ্লিট শাটডাউন। শুধুমাত্র আইসিইউ, সিসিইউ এবং এমার্জেন্সি বাদে আমাদের সমস্ত কার্যক্রম স্বাস্থ্যসেবা বন্ধ আছে। সিলেট ওসমানী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও বন্ধ চিকিৎসা সেবা। রংপুর ও খুলনা মেডিকেলেও দুর্ভোগে রোগীরা। তবে কর্তৃপক্ষের দাবি, কর্মসূচিতে চিকিৎসা সেবায় খুব একটা প্রভাব পড়েনি। আমাদের আগামীকালকে একটা রায় হওয়ার কথা আছে, আদালত ঘোষিত রায়। এই রায় পর্যন্ত আমরা এই আন্দোলন এবং কর্মসূচি চালিয়ে যাব। আমাদের মূল দাবি হলো, 1 নম্বর যে দাবিটা সেটা হলো এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার নামের আগে ডাক্তার লিখতে পারবে না। একজন টেকনিশিয়ান কখনো যেমন ইঞ্জিনিয়ার হতে পারে না, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কখনো ডাক্তার হতে পারে না। ও তো কোয়ালিফাইডই হয় না এই ডাক্তারদের পরীক্ষা দেওয়ার জন্য, এসএসসির জন্য। রোগীদের বৃহত্তর স্বার্থের জন্যই করছে, তো সাময়িক অসুবিধা হলেও সেটা আলটিমেটলি ওদের পক্ষেই যাবে জিনিসটা, যদি হচ্ছে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। গেল 23 ফেব্রুয়ারি থেকে দফায় দফায় কর্মবিরতি পালন করে আসছে শিক্ষানবিশ চিকিৎসকরা। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় আগামীকাল উচ্চ আদালতে ঘোষণার কথা রয়েছে। দাবির পক্ষে না আসলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার 2003 বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়েছে। আর মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে 2016 সালে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরে জাতীয় জাদুঘর থেকে তার পুরস্কারের মেডেল এবং সম্মাননাপত্র সরিয়ে ফেলা হয়। আওয়ামী লীগের সরকারের আমলে নেয়া এই সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 2003 সালে দেয়া স্বাধীনতা পুরস্কার মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে 2016 সালে সরকার বাতিল করে, এ রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের এই সিদ্ধান্ত সরকার রহিত করেছে। পাঠ্য বই মুদ্রণের জন্য কাগজ কেনার সাথে লেখক রাখাল রহার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান। এনসিটিবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, রাখাল রহা এনসিটিবির পাঠ্য বইয়ের কাগজ সংক্রান্ত 400 কোটি টাকার কমিশন বাণিজ্যের সাথে যুক্ত, এমন অভিযোগ ভিত্তিহীন, গুজব। চেয়ারম্যান প্রশ্ন তোলেন, পাঠ্য বইয়ের জন্য কাগজ ক্রয়ে মোট খরচ 100 কোটি টাকা, তাহলে 400 কোটি টাকার লেনদেন কিভাবে সম্ভব? তিনি আরও জানান যে রাখাল রাহা পাঠ্য বই সংশোধন কমিটিতে থাকলেও টেন্ডার, মুদ্রণ বা কাগজ ক্রয়ের কোনো দায়িত্বে ছিলেন না।
সেটা মন্ত্রণালয়। কাগজ কেনার সাথে তাদের কোনো সম্পর্কই নাই। কাগজ কেনার সাথে সম্পর্ক হলো এই যে কাগজ পাওয়া যাচ্ছে না, এটা আমাদের প্রিন্টাররা বলেছেন যে কাগজের দাম বেড়ে যাচ্ছে, আমাদের কাগজ আমদানি এরা আগেও বলেছিল। 400 কোটি টাকার তো কোনো কাগজই আনা হয় নাই। 400 কোটি টাকা কমিশন বাণিজ্য উনি কিভাবে করলেন? কাগজ হলো 102 কোটি টাকার, তাও এখনো 35 কোটি টাকা সে পায় নাই। তারপরে 5 কোটি টাকা আর্ট কার্ড বাকি আছে এখনো। নতুন করে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়ন কর বছর খানেকের মধ্যে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। অগ্রাধিকার ভিত্তিতে এসব এলাকার কাজ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। দুপুরে ডিএনসিসির গণশুনানিতে তিনি এসব কথা বলেছেন। 5 আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর কোনো এলাকাতেই নেই জনপ্রতিনিধি। তবে স্থানীয়দের সাথে দূরত্ব কমিয়ে এনে উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই গণশুনানি। জায়গাগুলো নিয়ে আপনারা প্রতিনিধি আমাদের কাছে আসেন। এতে অংশ নেন ডিএনসিসিতে নতুন করে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের বাসিন্দারা। সড়ক মেরামত, জলাবদ্ধতা আর মশার উৎপাত সহ নাগরিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। বৃষ্টি এখন নাই, কিন্তু অনেক জায়গায় দেখা গেল যে জলাবদ্ধতা এখনো আছে। তারপরে বৃষ্টি হলো তো কোনো কথাই নাই, মানুষ হাঁটতে পারে না। আমার এই গ্রামে বিভিন্ন হাউজিংয়ে গ্রাস করে ফেলতেছে, এর পাশাপাশি খালগুলো তারা দখল করে নিয়ে গেছে। আমাদের এই রাস্তাটা যদি না হয় তাহলে দেখা যাচ্ছে বর্ষা, এই যে সামনে বর্ষা, আমরা একেবারে কোমর পানি অথবা মাথার উপর পানি উঠবে। মশা নিধন নিয়ে কাজ করছে না, তাহলে আমরা তো নাগরিক, আমাদের তো মশা নিধনের বিষয়ে অবশ্যই ব্যবস্থা, মানে মশা নিধনের জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে কেন আপনারা মশা নিধনের ব্যবস্থা নিচ্ছেন না? সমস্যার কথাগুলো শুনে সাথে সাথে তার জবাব দেওয়ার চেষ্টাও করেন ডিএনসিসির কর্মকর্তারা। ঢাকাতে যে সমন্বয়হীনতার অভাব, এটা দূর করার একটাই উপায় হচ্ছে ঢাকার আন্ডারে যে ওয়াসা আছে, রাজুক আছে, তারপরে ডেস্কো আছে, অল শুড কাম আন্ডার ওয়ান সিঙ্গেল আমব্রেলা, দ্যাট ইজ আন্ডার সিটি কর্পোরেশন। এটাকে যদি আনা যায় তখনই দেখবেন যে এই ধরনের অসমন্বয়হীনতা আর থাকবে। রাস্তা করার দায়িত্ব আমার, ড্রেনেজ করার দায়িত্ব হলো আমার, কিন্তু সুয়ারেজের লাইন করার দায়িত্ব সিটি কর্পোরেশন। ওয়াসা যদি বলো ওই সময় আমি ওই জায়গায় কাজ করবো না, আমার বাজেট নেই, হাউ ক্যান আই ডু দিস, আমার পক্ষে তো করা সম্ভব না। এই কারণে অনেক সময় কাজ অর্ধেক করে ফেলে রাখতে হয়। যখন ওয়াসা আবার বাজেট পাবে, সুয়ারেজের লাইন করবে, তখন হয়তো ওই কাজটা কোঅর্ডিনেশন করে করতে হয়। এগুলো আমাদের দেশের ছোট দেশ, সমস্যা অনেক, ডিপার্টমেন্ট অনেক, এক এক ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশনের সমস্যা আমি স্বীকার করি। গণশুনানিতে যোগ দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। চলমান উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে সবাইকে কর দেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রকে আমাদেরকে কিছু টাকা পয়সা দেন, আমরা তো সার্ভিস শুরু করেছি, এরকম যে শুরু করিনি। গত 3 বছর তো নিরলসভাবে আমাদের যে আর্মির যে ইঞ্জিনিয়ারিং কোর আছে তারা তো নিরলসভাবে কাজ করছে। সবচেয়ে এলিট মানে ফোর্স আমরা বলি, এবং যাদেরকে উপর আস্থা রাখা যায় সেই আর্মিকে আমরা দায়িত্ব দিয়েছি, কিন্তু এই 18টি ওয়ার্ডের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। যে কোনো প্রকল্পে নতুন ওয়ার্ডগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান ডিএনসিসির প্রশাসক। হ্যাঁ, আমরা এগুলো সব দেখব, সব আমরা দেখব। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঈদে এবার ছেলেদের জন্য নতুন কি আসছে? কোন পোশাকগুলো ট্রেন্ডিং এ থাকবে? কেরানীগঞ্জের পাইকারি পোশাক বাজারের ব্যবসায়ীরা বলছেন সব বয়সী পুরুষের কথা মাথায় রেখে কালেকশন সাজানো হয়েছে। প্রাধান্য পেয়েছে গ্রীষ্মের আবহাওয়া। ছেলেদের ঈদ শপিং কিংবা সাজগোজে কম সময় লাগে, প্রচলিত আছে এমন কথা। কিন্তু কেরানীগঞ্জের পাইকারি বাজারে ঢুকলে নিমেষেই পাল্টে যাবে সেই ধারণা। সারি সারি দোকান, সবচেয়ে আধিপত্য জিন্সের। বিক্রেতারা জানালেন ডেনিমের প্যান্ট, শার্ট, 3/4 সবকিছুই মেলে সুলভ মূল্যে। এছাড়া রেগুলার শার্ট, পোলো শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, ট্রাউজার সহ ছেলেদের সব ধরনের পোশাক মিলবে এখানে। তাই দেশের সব অঞ্চলের পাইকারি ক্রেতারা জমান ভিড়। ভাঙচুর, সিকুইন এই জাতীয়গুলো বেশি চলছে, আর আমাদের কাস্টমার এগুলো চাচ্ছে বেশি। বেশ কিছু ডিজাইন কাজ করা আছে, তারপর স্ন্যাপ বাটনের আছে, বেশ ডিজাইন আর নর্মালের ভিতরেই নিচ্ছে আর কি, গরমের সাথে যাতে অ্যাডজাস্টেবল হয়। জিন্স প্যান্টের দাম 350 থেকে 1200 টাকা। তবে কিছু দোকানে 1000 টাকার মধ্যেও ভালো মানের জিন্স বিক্রি হচ্ছে। পাঞ্জাবি 400 থেকে 1000 টাকা, শার্ট 200 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। জি স্টার আছে, কিংফিশার আছে, রকেটস আছে, ডভ, ড্যাপিক, অনেক ব্র্যান্ডের আছে। আমাদের থেকে 350 টাকা কিনলে ওনারা 750 টাকা বিক্রি করে, 200-300 টাকা এক্সট্রা লাভ করে। খুচরা তো লাভ বেশি। পাঞ্জাবি, শার্ট, ক্যাজুয়াল শার্ট,
ফর্মাল শার্ট, পায়জামা সবই আছে। আমরা পাঞ্জাবির মধ্যে বিভিন্ন টাইপের কাপড় রাখছি, ব্যাম্বো, তারপর হচ্ছে আপনার সিল্ক। ঈদকে সামনে রেখে কেরানীগঞ্জের পাইকারি পোশাক বাজার থেকে কেনা নতুন পোশাকে সাজবে রাজধানী সহ সারা দেশের দোকানগুলো। সেখান থেকেই বেছে নিতে হবে পছন্দসই পোশাক। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। এই ঘটনায় নিহত হয়েছে 6 সেনা সদস্য। জিম্মি করা হয়েছে ট্রেনের শতাধিক যাত্রীকে। কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। এ সময় এতে 450 বেশি যাত্রী ছিল। পেরু কান্ট্রি এলাকা পার হওয়ার সময় হঠাৎ করে ট্রেনটিতে হামলা চালানো হয়। গুলি, বোমা ছোড়া হয় ট্রেনের বগি ও লাইনে। চালককে আহত করে হামলাকারীরা এটির নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনার পরে জরুরি অবস্থা জারি করে বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের। ঘটনাস্থলে পাঠানো হয়েছে সেনা, পুলিশের অতিরিক্ত সদস্যদের। বেশ কিছুদিন ধরেই বেলুচিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী BLA। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।